গুড মর্নিং। এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুমন। আর আমি বাবলি। আজকে সকালবেলা ডাইনিং টেবিলে আপনাদের সাথে বসে পড়েছি গল্প করব বলে। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে করতে আজকের ভিডিওটা শুরু করলাম। কারণ হচ্ছে আজকে অনেকদিন বাদে আমরা তিনজনে মিলে একসঙ্গে খাবার টেবিলে বসেছি। আর যেহেতু সামনে পুজো আসছে, একটা পুজো পুজো ওয়েদারও কিন্তু অনুভব করতে পারছি। বাইরে গেলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। কিন্তু আজকে সারা দিনটা আমাদের বেশ ব্যস্ততায় কাটবে। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির বাথটাবটা ভেঙে গেছে। হ্যাঁ, বাথটবটা ভেঙে গেছে, সেই জন্য একটা বাথরুম করব। অ্যাকচুয়ালি এখানে যে কিচেন আর টয়লেট এই যেইগুলো আছে এগুলোকে তৈরি করতে গেলে আমাদের দেশের মতোই মিস্ত্রি ডেকে করিয়ে নেওয়া যায় না। অনেক নিয়ম কানুন আছে, সেগুলো যদি প্রপারলি পালন না করা হয় তাহলে, এবং পারমিশনের ব্যাপার আছে, সেগুলো প্রপারলি পালন না করলে ইন্স্যুরেন্সের প্রবলেম আসতে পারে। বিল্ডিংয়ে যে অ্যাসোসিয়েশন আছে তারা এসে অবজেকশন দিতে পারে। পরবর্তীকালে আমরা যদি এই ফ্ল্যাটটাকে সেল করি তাতেও প্রবলেম আসতে পারে। তো যাই হোক, সেগুলো কি কেন সেগুলো আপনাদের যেটা সঙ্গে, বড় প্রবলেম হয় সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের প্রবলেম হতে পারে। হ্যাঁ, সেল করার সময় প্রবলেম হতে পারে। কারণ তোমাকে পুরো সার্টিফিকেট দেখাতে হবে। তুমি যদি চেঞ্জ করো, তুমি যখন কিনেছি এই অবস্থায় ছিল, যখন বিক্রি করছি চেঞ্জ হয়ে গেছে। তো এই যে চেঞ্জটা হয়েছে, কবে চেঞ্জ হয়েছে, কে চেঞ্জ করেছে, কিভাবে চেঞ্জ হয়েছে, সেগুলো আমাদেরকে দেখাতে হবে। তো সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব যেতে যেতে। পুরো ভিডিওটার সাথে থাকুন, আপনারাও দেখতে পাবেন আমরা কি করছি না করছি। আশা করি ভালো লাগবে। এই যে এসে গেছে তোমার শাক। কি কি শাক নিলে? কলমি শাক, পুঁই শাক, দরজাটা বন্ধ করি। কলমি শাক, পুঁই শাক আর ধনেপাতা। ও অ্যাকচুয়ালি যে ভাই চাষ করে সে দিয়ে গেছে এখানেতে। এখন রাস্তার মাঝখানে দিয়ে গেছে, আমি তো আর জমিতে যাইনি। ঘটনা হচ্ছে যে এখনো একটু ওয়েদারটা ভালো, মানে এখন আস্তে আস্তে দেখছি সামারটা পিছন দিকে আসছে। যতটা আগে ঠান্ডা পড়ে যেত, এখনো সেপ্টেম্বর মাসে ততটা ঠান্ডা পড়েনি, তাই চাষবাস হচ্ছে। তা আমাদের বাড়িতে তো শাক পাতা প্রচুর খাওয়া হয়, সবাই আমরা ভালো খাই, তাই একটুখানি শাক পাতা নিয়ে এলাম। আর আমি বাবলিকে বলবো, অনেকে আপনারা কমেন্ট করে বলেছিলেন যে এই শাক পাতা কী করে ফ্রোজেন করে, কী করে ফ্রোজেন করা হয় সেটা দেখাতে। তাহলে এই শাকগুলো যখন তুমি ক্লিন করে পরিষ্কার করবে তখন কিন্তু একটুখানি দেখিও সবাইকে। হ্যাঁ, দেখাবো। এটা হচ্ছে আজকে রাতের কাজ। আজকে রাতের কাজ। এখন কিন্তু আমাদেরকে যেতে হবে, এখানে এখন রাখলাম, এটা রাতের কাজ। এখন কিন্তু আমাদেরকে যেতে হবে ওই টয়লেটের, হ্যাঁ, বাহাউসে গিয়ে আমাদের যে শাওয়ার ক্লোজেট ওটাকে নিয়ে আসতে হবে কিনে। ওটা একটা বড় কাজ। দেখি ওইদিকে শাকগুলো দেখি। আপনারা তো জানেন আমরা যে জায়গায় বাস করি সেটা একটা হাউসিং সোসাইটি, অর্থাৎ এখানে অনেকগুলো বিল্ডিং আছে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে বেশ কিছু ফ্ল্যাট আছে যেগুলো একটা হাউসিং সোসাইটি মেনটেন করে। আমাদের দেশের হাউসিং সোসাইটিগুলোর ঠিক কী নিয়ম আছে আমি জানি না, কারণ আমি বেশ অনেক বছর আগে ব্যাঙ্গালোরের যে হাউসিং সোসাইটিটাতে থাকতাম সেখানে কিন্তু এত নিয়মকানুন আমি দেখিনি। কিন্তু সুইডেনের প্রত্যেকটি হাউসিং সোসাইটির নিজস্ব ইন্স্যুরেন্স আছে। সেই ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। এই ইন্স্যুরেন্সে কি হয়, বাড়ির যে বাইরের অংশ আছে এবং সোসাইটির যে কমন জায়গা আছে সেই জায়গাগুলোকে কভার করে। অর্থাৎ সেই জায়গায় যদি কোনো ড্যামেজ হয়, সেই জায়গায় যদি কোনো ইনসিডেন্ট হয়, চুরি ডাকাতি হয় তাহলে, বা ভাঙচুর হয়, সেগুলোকে কভার করে। কিন্তু বাড়ির ভিতরের অংশে যদি কোনো রকম ড্যামেজ হয় বা বাড়ির ভিতরে কোনো জায়গায় ভেঙে যায়, চুরি হয়, আগুন ধরে যায়, এগুলো কিন্তু এই ইন্স্যুরেন্সটা কভার করে না। বাড়ির ভিতরের অংশের জন্য আমাদের প্রত্যেককে নিজস্ব ইন্স্যুরেন্স করতে হয় এবং সেটাও বাধ্যতামূলক। যাদের নিজস্ব বাড়ি আছে এখানে, অর্থাৎ যারা জমি কিনে নিজেরা বাড়ি তৈরি করেন বা বাংলো আছে বা ভিলা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পুরোটাই বাইরে এবং ভিতরে নিজেদের করতে হয়। এবার এই ইন্স্যুরেন্সের কিছু শর্ত আছে, যেমন ধরুন বাথরুম, কিচেন বা অন্যান্য রিনোভেশন ওয়ার্ক যেগুলো বাড়ির স্ট্রাকচারকে টাচ করে করতে হয়, সেগুলো করতে গেলে কিন্তু
কোনো সার্টিফাইড সংস্থাকে দিয়েই করাতে হবে এবং কাজের পরেতে তাদের থেকে সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেটটা যদি না থাকে এবং দেখা যায় যে আমরা যে অবস্থায় বাড়ি কিনেছি এবং পরবর্তীকালে যে অবস্থায় বাড়িটা আছে, মাঝে মাঝে ইন্সপেকশন হয় অথবা বিক্রির সময় তো বাধ্যতামূলক ইন্সপেকশন হয়, তখন যদি তফাৎ দেখা যায় তাহলে কিন্তু বাড়ি বিক্রি করতে খুব সমস্যা হয়। এবং এই ধরনের কাজগুলো করানোর জন্য হাউজিং সোসাইটির থেকেও আলাদা করে অনুমতি নিতে হয়। তো আমরা যখন ভাবলাম যে বাথরুমটাকে চেঞ্জ করব, তখন কিন্তু আমাদেরকে এই ধাপগুলো পেরিয়ে আসতে হয়েছে, অর্থাৎ একটা সার্টিফাইড সংস্থাকে খুঁজে বার করতে হয়েছে যাদের দিয়ে আমরা কাজটি করাবো, এবং হাউজিং সোসাইটির থেকেও অনুমতি নিতে হয়েছে। ইলেকট্রিকের কাজ করতে গেলেও এই একই নিয়ম পালন করতে হয়। তবে আজকাল জানেন তো, অনেকেই এই নন সার্টিফাইড লোকেদের দিয়ে কাজকর্মগুলো করাচ্ছে, কিন্তু তাতে অনেক রিস্ক আছে। আমার এরকম অনেক চেনা জানা লোকজন এরকম কাজ করিয়েছেন এবং পরবর্তীকালে যদি কোনো রকম সমস্যা হয় তারা কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম পাননি। এবং এদেশে যেহেতু লেবার কস্ট বেশ অনেকটাই বেশি, তাই মাঝে মাঝে প্রচুর টাকা পয়সা এই ক্ষেত্রে খরচ হয়ে যায়, যেগুলো না পাওয়া গেলে খুব সমস্যা আমার মনে হয়। আর সার্টিফাইড সংস্থাকে দিয়ে কাজ করানোর আরেকটা সুবিধা আছে। এই যে সার্টিফাইড সংস্থারা কাজ করছে, তার যে লেবার কস্ট, এই লেবার কস্টের প্রায় 50% কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে ট্যাক্স ছাড় দেয়। সুইডেনে এই ট্যাক্স ছাড়ের নাম, পোশাকি নাম হচ্ছে RUT। এই ছাড়টা কিন্তু পাওয়া যায়। তবে আমি তো বেশ অনেককাল সুইডেনে আছি। আমি যখন সুইডেনে এসেছিলাম আর আজকের দিনের মধ্যে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে কি হতো, এই ধরনের কাজগুলো করানোর জন্য খুব কম সংখ্যায় সার্টিফাইড সংস্থা ছিল, যার ফলেতে অনেক দিন ওয়েট করতে হতো এবং বেশ অনেকটা টাকা পয়সা লাগতো। আজকাল দেখি এরকম সার্টিফাইড সংস্থা প্রচুর হয়ে গেছে। আসলে বাইরে থেকে প্রচুর মানুষজন আসছেন, তো তাদের কর্মসংস্থানের জন্য এটা কিন্তু খুব ভালো। যারা এ ধরনের প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, কাঠের কাজ করেন অন্যান্য দেশে, তারা যদি এখানে এসে ল্যাঙ্গুয়েজটা জেনে নিজেদের একটা কোর্স করে সার্টিফাইড সংস্থা হয়ে যান, তাহলে কিন্তু এরকম অনেক ছোট ছোট সংস্থা আছে যেখানেতে একজন মানুষ বা দুজন মানুষ নিজস্ব কাজ করেন, তারাও কিন্তু এই কাজগুলো করে দিচ্ছেন। আর বড় বড় যে সমস্ত দোকান আছে, যেমন ধরুন যে দোকানটায় এখন আমরা যাচ্ছি, যারা এই ধরনের বাড়ির বিভিন্ন সামগ্রী বিক্রি করেন, তারাও কিন্তু আলাদা করে সার্ভিস এখন চালু করেছেন, যাতে করে তাদের লোকজন এসেও এই ধরনের ইনস্টলেশনগুলো করে দিচ্ছে। বিশেষ করে ছোট ছোট কাজ, যেগুলোর জন্য হয়তো বড় সংস্থা অনেকটা সময় নেয় বা সময় দিতে পারে না, সেগুলো করানোর জন্য খুব সুবিধা হয়ে গেছে। আমি দেখেছি আমাদের দেশেও এরকম বেশ কিছু সার্টিফাইড সংস্থা তৈরি হয়েছে যারা অনলাইনে এই ধরনের ছোট ছোট কাজ করাচ্ছে। তবে পুরো ব্যাপারটা এখানে কিন্তু গভর্নমেন্ট দিয়ে রেগুলেটেড। যেরকম আপনাদের বলছিলাম যে সার্টিফাইড ইঞ্জিনিয়ার দিয়ে শুধু করালে হবে না, সার্টিফিকেটটাও রাখতে হবে এবং পরবর্তীকালে বাড়ি বিক্রির সময় বা ইন্সপেকশনের সময় সেগুলো কাজে লাগবে। সেগুলো মনে হয় এখনও আমাদের দেশে চালু হয়নি। আমরা চলে এসেছি যে জায়গাটাতে এই যে শাওয়ার ক্লোজেটগুলো রাখা থাকে, সেই জায়গায় নানান রকম ডিসপ্লে আছে। এখন দেখতে হবে এখান থেকে আমাদের মাপ অনুযায়ী আর আমাদের যে মডেল মানে পছন্দ, সেই অনুযায়ী কীরকম কী পাওয়া যায়। এইখানে যেমন এটা লাগানো আছে, এটার দাম বলছে প্রায় 7,500 ক্রোনার, মানে প্রায় ভারতীয় টাকায় 56,000 টাকা মতো। এটা একটা মডেল মতো করা আছে। মডেলের ভিতরে তুমি সবই দেখতে পাচ্ছ, বেসিন রয়েছে, স্ট্যান্ড রয়েছে। তোমাকে এইরকম স্ট্যান্ড দেওয়া বেসিন নিতে বলে। সেটা ঠিক আছে, এটা আমার ভালো লাগে না। এটার কথা আমি বলিনি, আমি বলেছি যে এই জিনিসটার মতোই স্ট্যান্ড দেওয়া নিতে বলেছি। এই যে দেখো। আচ্ছা, তুমি এই রকম বলছো? এখানে
নেই, দাম ঠাম কিছু লেখা নেই। সেই না, ওদেরকে আমি জিজ্ঞেস করে নিতে হবে, হ্যাঁ, কিন্তু মাপটাও দেখতে হবে। এটা মাপটা ঠিক আছে আমাদের জন্য, এই মাপটাই হবে। এটা পছন্দ করেছি আমরা, এটাকেই নেব। এটার দাম 4000 এসিতে, তো ইন্ডিয়ান টাকায় 32,000 টাকার মতো। এটা এই কারণে পছন্দ করে, এটা দুটো দিকই মানে এইভাবে বন্ধ করে দেওয়া যাবে। ইউজ করার পরে আমি যদি বন্ধ করে রাখি, পাত্রটা অনেকটা জায়গা স্পেসিয়াস থাকে, সেই জন্য এটা পছন্দ করলাম। ঠিক আছে, চলো। ওরা তো বলেছে যে 2 দিনে ডেলিভারি করবে। হ্যাঁ, এখানে অর্ডার করে দেবো, দুদিনে বাড়িতে ওরা ডেলিভারি করবে। তার জন্য খুব সামান্যই, মানে 199 এরকম কিছু ডেলিভারি চার্জ নেবে, মানে 150 এসেছে, হ্যাঁ, 1200 টাকা মতো। টাকা মতো ডেলিভারি চার্জ নেবে, বাড়িতে ডেলিভারি করে দেবে। তারপরে আমাদের আবার প্লাম্বারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কবে এসে ওটা লাগিয়ে দিয়ে যাবে। বাইরে থেকে তো বাড়ি চলে এসেছি, এসে সবার আগে যেটা করছিলাম সেটা হচ্ছে শাকটা কেটে নিলাম। শাকটা তো আপনারা সবাই দেখেছেন যে সুমন সকালবেলা শাক নিয়ে এসেছে। আগের বার যখন এরকম একটা শাকের ভিডিও আমরা করেছিলাম, আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আমি শাকগুলো কীভাবে ফ্রোজেন করে রাখি, ফ্রিজের মধ্যে রাখলে পরে গিয়ে কি চিনতে পারি যে কোনটা কোন শাক, আর তারপরে এটা খাওয়া কি ভালো, এরকম অনেকে অনেক কমেন্ট করেছিলেন। তো আমি ভাবলাম আজকে আপনাদেরকে দেখাই আমি কীভাবে ফ্রোজেনটা করে রাখি। আসলে এদেশে তো দেশীয় জিনিস পাওয়াটা মুশকিল বলবো না, কিন্তু এরকম একদম টাটকা জমিতে চাষ হচ্ছে সেখান থেকে তুলে নিয়ে এসে রান্না বান্না করায় পাওয়া যায় না, যেটা আমরা ওখানে আমাদের দেশে করে থাকি। তো আমি এই জন্যই একদম যখন ওখান থেকে এতটা শাক হচ্ছে তুলে নিয়ে এসে ফ্রোজেন করে রাখি। আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু খেতে লাগে, টেস্ট খুব একটা হেরফের হয় না। এটাকে আমি কেটে আর ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। আর তারপরে এই যে ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলোর মধ্যে করে আমি রেখে দিই। এটা আগের ফ্রোজেন করা একটা প্যাকেট আপনাদের দেখাচ্ছি। এই ব্যাগগুলোর মধ্যে করে শাক ভরে রেখেছি। আর লাল শাক, তারপরে পুঁই শাক, এগুলো তো আমি চিনতেই পারি, কারণ লাল শাক দেখলে বোঝা যায়, পুঁই শাকও দেখলে বোঝা যায়। আর আমি যেহেতু কিছুটা ওই কী শাক ওটাকে কুমড়ো শাক, লাউ শাক নিয়ে এসছি। এবার কুমড়ো শাক আনিনি, সেটাও বুঝতে পারি। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কলমি শাক আর ডাঁটা শাকটা রাখলে বুঝতে একটুখানি পরে আবার মনে হয় অসুবিধা হয়, সেই জন্য আমি এরকম কাগজ দিয়ে লিখে রাখি যেটা কলমি শাক। তারপরে তো ঠিক আছে, আমরা মাঝে মাঝে বের করে খাই। একটু আগে বের করে রাখি যাতে একটুখানি মানে বরফটা যেটা একদম শক্ত হয়ে থাকে সেটা একটুখানি মানে নরম হয়ে যায়, তাতে বের করতে সুবিধা হয়। প্যাকেট থেকে বের করে ডাইরেক্ট আমি কিন্তু একদম তেল গরম হয়ে থাকে কড়াইতে, তার মধ্যে দিয়ে রান্না করি। মোটামুটি ধরে রাখবেন যে 6 মাস পর্যন্ত শাকগুলো থাকেই। নেক্সট ইয়ারের ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই শাকগুলো থাকবে, আমরা মাঝে মাঝে বের করে একটু একটু করে খাবো। তো এটাই আপনাদের দেখানোর ছিল। আগেরবার যেহেতু অনেকেই কমেন্ট করেছিলেন, পুঁই শাক, কলমি শাক আবার আমি কেটে রেখেছি, কারণ এবার যেহেতু গরমে খুব ঘুরেছি, শাক খুব একটা বেশি তো নেওয়া হয়েছিল না। তো এখন দেখলাম যে এই মাসে যেহেতু ওয়েদারটা এখনও ভালো আছে, শাক হয়েছে, তাই আমি আবার আজকে সুমনকে বলেছিলাম একটু শাক নিয়ে এসো, তো নিয়ে এসছে। যাই হোক, এখন কাজ হচ্ছে শাকগুলোকে ভালো করে ধোয়া, তারপরে ওই যে পুরো এক কড়াই শাক রেখেছি সেটাকেও ধুয়ে রাখবো। আসলে যে দেশে থাকি সেভাবে কিছুটা চলতে হয়, তাহলে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। যাই হোক, শাকের গল্প তো বাবলির কাছ থেকেই শুনলেন, কারণ শাকের পুরো ডিপার্টমেন্টটাই বাবলির। আমি হয়তো মাঝে সাঝে এনে দিই এইটুকুই, আর এরকম করে কেটে রেখে দিলে এইগুলো এই সপ্তাহের মাঝে কাজের ফাঁকে চটাচট রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাতে আমাদের খেতে সুবিধেই হয়। আর শাক পাতা আমাদের বাড়িতে প্রায় খাওয়া হয়, ভালোই খাওয়া হয়। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।